আসলে সবার কথাই শুনতে হবে, সবার কথাই গুরুত্বপূর্ণ। শুধু আমার কথাই গুরুত্বপূর্ণ না, আমার কথাই দেখলেন পত্রিকায় চলে গেলেই এই পরিবর্তন হবে না। প্রকৃত যারা স্টেক হোল্ডার তাদের কথাও তুলে ধরতে হবে, তাদের কথাও শুনতে হবে। আজকে এই যে একটা গণ অভ্যুত্থান হলো, রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দল গত 15-16 বছর চেষ্টা করেছে, আন্দোলন করেছে, নানান প্রতিকূল পরিস্থিতিতে কিন্তু তারা প্রকৃত রেজিস্ট্যান্স বা প্রতিরোধ করে তুলতে ব্যর্থ হয়েছে। তাহলে এই যে উত্তরা, যাত্রাবাড়ি, মিরপুর, বাড্ডা, বিভিন্ন জায়গায় এই যে ছাত্র জনতার সম্মিলিত প্রতিবাদ এবং সবচেয়ে আশ্চর্যজনক এবং মানে হৃদয় বিদারক ঘটনা, এবং এটা আমার স্পিচেরও একটা বিষয়, যেটাকে এই যে এখানে সভাপতি সেক্রেটারি এইগুলো করা যাবে না, ভাইরাল হওয়া এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না, এগুলো পরিবর্তনের জন্য সভাপতি তৈরি হচ্ছে। তো এই যে এত মানুষ জীবন দিয়েছে, লড়াই করেছে, তার সামনে লাশ পড়েছে, সেই লাশ গাড়িতে তুলে অ্যাম্বুলেন্সে তুলে আবার তারা প্রতিরোধ শুরু করেছে। এই যে মানুষগুলো জীবন দিল, কেন জীবন দিয়েছে? সামগ্রিকভাবে আমরা যে বারবার বলে আসছি যে আজকে বাংলাদেশ গত 53 বছরে যে দুর্বৃত্তায়িত চেহারা ধারণ করেছে, রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে যেই নরকের জায়গায় নিয়ে গেছে, এর জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল দায়ী। যারা ক্ষমতায় ছিলেন কেউ দায় এড়াতে পারবেন না। হঠাৎ করে ধরা তুলসী পাতা হয়ে গেছে, একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে। আজকে এখন আমি কথা বললে অনেকে মাইন্ড করবে, আবার আমার বিরুদ্ধে লেগে যাবে, কারণ তাদের পয়সা পাতি আছে, নিউজ করাবে আমার বিরুদ্ধে, লোক এড়িয়ে দিবে। কাজেই সেই ক্ষেত্রে এখন আমাদের মতো ছোট মানুষের কথা বলা খুব ঝুঁকিপূর্ণ। এইখানে প্রথম আলোতে আপনার এই যে 22 অগস্ট একটা নিউজ হয়েছে, পরিবহনের চাঁদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে বিএনপি। এটা আমার কথা না, প্রথম আলো মানুষের লিডিং পত্রিকা নিউজ করেছে। তাহলে মানে কিরা বললো যে এই দখলদারি চাঁদাবাজি যদি একজনের হাত থেকে আরেকজনের হাতে যদি চলে যায় এবং সেটা যদি চলতে থাকে, তাহলে এই যে শ্রমিকরা, এখানে আব্দুর রহমান ভাই বলেছে, আমি যখন কারাগারে যাই পিজন বেড়ে দেখা হয়েছে হকার, পানি বেছে বাসে, দেখা হয়েছে রিক্সা চালায়, দেখা হয়েছে বাসের হেল্পার। ছাত্রদের আন্দোলনকে অবশ্যই আমরা গ্লোরিফাই করছি, আমরা সম্মানিত করছি, টকশো করছি, কলাম লিখছি, তরুণদের নবজাগরণ, তরুণদের অদম্য শক্তি, এটা যেমন ঠিক, একই সাথে এই আন্দোলনের যে সার্বিক ছাত্র জনতা শ্রমিকদের যে কন্ট্রিবিউশন, সেটা কোনোভাবেই অস্বীকার করা যায় না। ছাত্রদের প্রতি আমাদের সবার আবেগ আছে, আমরা কেয়ার নিচ্ছি। কয়েকজন শ্রমিক নারায়ণগঞ্জ থেকে, যাত্রাবাড়ি থেকে এসেছে, রক্ত পড়ছে, চিকিৎসা করাতে পারছে না। এই যে সরকারি ভাবে দুটো হসপিটালে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, আপনার সিএমএইচ এবং ঢাকা মেডিকেল, এটাও কিন্তু অনেকে যাচ্ছে না। কাজেই শ্রমিক ভাইদের মাধ্যমে, এখানে টেলিভিশন, পত্রপত্রিকা, গণমাধ্যমের মাধ্যমে আমি জানাচ্ছি, এই নিউজটা আপনারা অন্তত একটু প্রচার করবেন যে আন্দোলনে আহত সকল শ্রেণী পেশার মানুষের জন্য ঢাকা মেডিকেল এবং সিএমএইচ এর আর্থিক সহায়তা সহ সব ধরনের চিকিৎসা সেবা তারা দিবে। কিন্তু কেউ যদি আবার বলে আমার 5 লাখ টাকা আগে খরচ হয়েছে আমাকে দেন, এইটা হবে না। আপনার যদি চিকিৎসা লাগে, ওষুধ কেনা লাগে, সেটার জন্য তারা কিন্তু আপনাকে সহায়তা করবে। তো আমি একইভাবে একটা পত্রিকার রেফারেন্স দিয়েছি, আরো কয়েকটি নিউজ করেছিলাম। আপনারা জানেন যে পরিবহন খাতের সন্ত্রাসী বলেন, মাফিয়া বলেন, গডফাদার বলেন, সেটি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এবং এই যে সড়ক পরিবহন শ্রমিক, এই দোকানের জোর করে যে দোকানদার ছিলেন খন্দকার এনায়েতুল্লাহ। 15 বছর আগের সাংবাদিক ভাই সহ সবাইকে বলছি, আমার কথা বিশ্বাস করা লাগবে না, 15 বছর আগে সে কয়েক কোটি টাকার মালিক ছিল, আর এখন কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। এখন এনায়েতুল্লাহ দেশ থেকে ভেঙেছে, কিন্তু তার যে পরিবহন সহ হাজার হাজার কোটি টাকার প্রপার্টি আছে। ইতিমধ্যেই দেখতেছি পত্রপত্রিকায় নিউজ হচ্ছে
নাম পরিবর্তন করে সেগুলো ভাগ বাটোয়ারা করে চালাচ্ছে। এবং এই ইনায়েতুল্লাহ সহ এই যে শ্রমিকদের রক্ত চোষা মাফিয়া গ্যাং, তারা এই যে ইউনিক হাইট বোর্ড টাওয়ারে যে আপনার এই যে সড়ক পরিবহনের অফিস থেকে শুরু করে গুলিস্তান, মহাখালী, যাত্রাবাড়ি, খাজাবাদ, গাবতলী সমস্ত অফিসগুলো কিন্তু আরেকটা দখলদার দখলে নিয়ে গেছে। রাতারাতি কমিটি হয়ে গেছে। কিভাবে কমিটি হলো? কে তাদেরকে অথরাইজেশন করেছে? এই সমস্ত দখলদারদের বিরুদ্ধে মালিক শ্রমিককে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। একটা পয়সা আপনারা আজকে থেকে চাঁদা দিবেন না। আমরা জানি এই ওপেন সিক্রেট ব্যাপার। পরিবহনের যে চাঁদা প্রতি বছর টিআইবির মতো একটি গবেষণা প্রতিষ্ঠান পরিষ্কারভাবে তথ্যের উপরে ডিপেন্ড করে বলেছে 1855 কোটি টাকা প্রতি বছর এই যে চাঁদা ওঠে এখান থেকে। এই চাঁদার ভাগ পায় কারা? ট্রাফিক পুলিশ, বিআরটিএ, হাইওয়ে পুলিশ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। কিন্তু বন্ধুগণ, এখন পুলিশকে আমরা সংস্কারের দাবি তুলছি। দুর্নীতিবাজ, দলবাজ, অসৎ অফিসারদের ইতিমধ্যে চাকরিচ্যুত করা হচ্ছে, বাকিদেরও চাকরিচ্যুত করা হবে। কাজেই পুলিশ এখন একটি পেশাদার জনবন্ধ বাহিনীতে পরিণত হবে। তার জন্যই আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। কোন পুলিশ ঘুষ খাবে না, অন্যায়ভাবে ট্রাফিকের কোন পুলিশ কিংবা থানার পুলিশ এখন থেকে 1 পয়সাও ঘুষ নেওয়ার সাহস দেখাবে না। যদি ঘুষ চায় আপনারা আমাদেরকে বলবেন, সবাই মিলে ওই ঘুষখোরের অবস্থা ভালো বাজাই দেবো। পুলিশের পাঠ গেছে, হাইওয়ে নর্মাল পুলিশ মানে চাঁদা নেবে না। বিআরটিএ একেবারে সোজা হয়ে যাবে। সেই ধরনের উপদেশটা আমাদের সেখানে দায়িত্ব পালন করছে। সবাই ভালোভাবেই জানেন যে ছাত্র জনতা একটা বৈষম্যহীন দুর্নীতি মুক্ত কল্যাণ রাষ্ট্রের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, আজ অত্যবধি লড়াই করে যাচ্ছে। কাজী কোন ঘুষখোর দুর্নীতিবাজ মাফিয়ার অস্তিত্ব এই দেশে থাকবে না। বিএনপিও চাঁদা নেবে না। এইবার আছে রাজনৈতিক দলের পাঠ। এইখানে বিভাজন আছে। আমরা যেমন বলছি কোন চাঁদাবাজি চলবে না। বাস, মিনিবাস থেকে গেট পাস, জিপি এই সমস্ত নানা যে 70 টাকা করে নেওয়া হচ্ছে, এইখানে কিন্তু বড় একটা টাকায় নাকি কাঠের পুতুল হাত হয়, বুঝছেন তো? তাহলে এই যে 1000 কোটি টাকা, এইটা তো অনেকের রুটি রুজি বাণিজ্যের ব্যাপার। কাজেই তারা তো তাদের টাকা পয়সা দিয়ে মানুষ বানাবে, সংগঠন বানাবে, তারপরে আপনাকে আমরা যে প্রতিবাদ করছি আমাদেরকে তারা ভিলেন বানানোর চেষ্টা করে। কাজেই আমাদের পরিষ্কার কথা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে যেমনি ভাবে সমস্ত আপনার উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়রদেরকে বিলুপ্ত করা হয়েছে, একইভাবে সেটা যথাযথ অথরিটি করবেন। এই যে চাঁদাবাজির যে দোকানগুলো ছিল যাত্রাবাড়ি, মহাখালী, গাবতলী সমস্ত বাস স্ট্যান্ডে সমস্ত দোকান অনতিবিলম্বে বন্ধ করতে হবে। এই দোকানে যারা বলবেন আপনারা সবাই মিলে হাত পা ভেঙে দেবেন, পরিষ্কার কথা। এই ধরনের কথা বলা যাবে না। চোরায় নাই শুনে ধর্মের কাহিনী। কাজে এই যে লুটেরা মাফিয়া গোষ্ঠী পুতু পুতু করে কথা বললে এরা শুনবে না। এরা যেমন কুকুর তেমন মুহুর নিয়ে প্রেমের রাস্তায় নামতে হবে। পরিষ্কার আমি বলছি পরিবহন মালিক ভাইদেরকে, এইখানে এই সংগঠনটার সাথে আমি জড়িত আছি। তারাও যদি কোনোদিন 10 পয়সার চাঁদা কিলো অনুদানের জন্য যায়, আমি কিছু না করলে সাংবাদিকদের তো জানাতে পারবেন যে বিপিনুর বড় বড় কথা বলছে, তার লোকেরা তাদেরকে এটা করতেছে। পরিষ্কার কথা, আমাদের এই সংগঠনের নামে 5 পয়সার চাঁদাবাজি চলবে না। আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি বলছিলেন যে আহত শ্রমিকদের চিকিৎসার বিষয়ে তারা একটা ফান্ড গঠন করতে চান। আমি সামিল ভাই উপদেষ্টা থাকবেন বলছেন। আমি বলছি সেখানে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে তাদেরকে 5 লক্ষ টাকা দিব, কিন্তু কোন মালিক বা কারো কাছ থেকে চাঁদা নেওয়া যাবে না। নিজের উদ্যোগে নিজের শক্তিতে পারলে কিছু করবেন, ধান্দাবাজি চাঁদাবাজি চলবে না। এখন আমাদের পরিবহন মালিক ভাইকে বলবো, আজকে এখানে বেশ কিছু শ্রমিক নেতাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তারা আসে নাই, কারণ তারা তো মাল পানির ভাগ বাটোয়ারা নিচ্ছে। অনেকে দেখা হয়েছিল, তাদেরকে নিষেধ করা হয়েছে যে তোমাদের প্রোটেকশন দেবো আমরা। তো কাজেই আপনারা যদি এই চাঁদাবাজদের
প্রশ্রয় দেন, চাঁদাবাজদের পক্ষে অবস্থান নেন, নিজেরা যদি জিম্মি থাকেন তাহলে আমাদের কিছু করার নাই। কিন্তু আমাদের যা করার আছে সেইটা আপনাদেরকে জানাই। অনেকে নির্বাচনের কথা বলছেন, অন্তর্বর্তী সরকারের ইতিমধ্যে অল্প সময় দায়িত্ব নিয়েছে, কাজেই তাদের ভুল ত্রুটি থাকবে। এভাবে আমাদের বিদেশি রাষ্ট্র, আমাদের দুষ্ট বন্ধু ভারতের শাসক গোষ্ঠীর সহায়কারী, আরেকদিকে এই যে কথিত স্বৈরাচারের পেশাদাররা যারা এখানে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় কালো টাকা নিয়ে বসে আছে, সরকারকে অস্থিতিশীল করার জন্য নানান চেষ্টা করছে। সেদিন দেখেছেন সচিবালয় থেকে প্রতিহত করেছি এবং পরিষ্কার ঘোষণা, এই সরকারকে তারা অস্থিতিশীল করতে চেষ্টা করবে, তাদের দাঁত ভাঙা জবাব ছাত্র জনতা নাগরিক আমরা সম্মিলিত ভাবে দেব। এই সরকার কোন রাজনৈতিক দলের সরকার না, এই সরকার নিরপেক্ষ সরকার, ছাত্র জনতার ম্যান্ডেটের সরকার। অবশ্যই ছাত্র জনতা আমরা মনে করবো যে যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রের রূপরেখা আমরা পাচ্ছি না, যতদিন পর্যন্ত সংস্কার পাচ্ছি না, ততদিন পর্যন্ত এই সরকারকে আমরা রাখবো, তাদেরকে আমরা সমর্থন দেবো। নির্বাচন নিয়ে অস্থিরতার কিছু নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের এই বিশ্বাস আছে, জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহ নাই। তার যে মর্যাদা সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের চেয়ে অনেকের চেয়ে ঊর্ধ্বে। কাজেই এই রকমের একজন গ্রহণযোগ্য একটা ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড লোককে ব্যবহার করে আমরা যদি আজকে আমাদের গার্মেন্টসের রপ্তানি ইউরোপ আমেরিকাতে বাড়াতে পারি, কারণ উনি যদি কোনো দেশের ফরেন মিনিস্টার, লেবার মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বলে যে ভাই আমার দেশের এই দুর্যোগে আমি দায়িত্ব নিয়েছি, আমার মান সম্মানের কষ্ট, তোমরা আমাকে শুধু হেল্প করো, আমার জায়গা থেকে গার্মেন্টসের প্রোডাক্ট কেন, তারা সবাই কিনবে। মিডল ইস্ট সহ বিভিন্ন দেশগুলোকে ফোন করে বলে যে ভাই আমার দেশের দক্ষ তরুণ অনেক জনগোষ্ঠী আছে, দেশপ্রেমিক সৎ সাহসী, তাদেরকে তোমরা কাজ দাও, তোমাদেরকে আমরা হেল্প করি, আমরাও ভালো থাকি। আমার বিশ্বাস অনেক দেশ শ্রমিক নেবে। কাজী এই রকমের একটা গ্রহণযোগ্য লোক, এই লেভেলের লোক বাংলাদেশের দ্বিতীয়টা নাই। কাজেই তাকে আমরা সরকারের সহযোগিতা করবো। কোন নির্বাচনের দাবি দেওয়ার আলাপ আলোচনা অন্তত আগামী 1 মাস হবে না। নির্বাচন যথাসময় হবে। আরেকটা অস্থিরতা আপনারা লক্ষ্য করবেন, বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেক্ষেত্রে সরকারের লাইনটা কি, আপনাদেরকে সেইটা ফলো করতে হবে। অনেকে বলছে এইটা বিপ্লবী সরকার, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সরকার, প্রেসিডেন্টকে পদত্যাগ করে এই প্রধান উপদেষ্টাই দায়িত্ব নেবে। আমরা অনেকের আলোচনা আসলে কিছু আমরা বিভ্রান্ত অনেক ক্ষেত্রে, কাজেই সেই ক্ষেত্রে আমরা আলাপ আলোচনা করে আমাদের লাইন ঠিক করবো। প্রথমত এই সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হিসেবেই প্রেসিডেন্টের কাছে শপথ দিয়েছে। প্রেসিডেন্ট যদি পদত্যাগ করে, যদি সংবিধান আপনি ফলো করেন, তাহলে স্পিকার হচ্ছে আপনার রাষ্ট্রপতির দায়িত্ব পাবে। কাজেই প্রেসিডেন্টকে আমি মনে করি যে ওনার অতি যাই থাকুক, বর্তমানে উনি আমাদের সাথে আলাপ আলোচনায় পরিষ্কার করেছে শেখ হাসিনা যেই অপকর্ম করেছে আল্লাহর শাস্তি তিনি পাওয়া শুরু করেছে। আমি শেষ বয়সে অর্ধেক পা আমার কবরে, আমি আর বেইমানি করতে চাই না, আমি জনগণের লাইনে থাকতে চাই। এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, তিনি আমাদের যেভাবে আমরা জনগণ সরকার দাবি দেওয়া করছি কাজ করছেন, তাহলে তো তাকে নিয়ে বোধ হয় আমাদের সরকার সিদ্ধান্ত নেবে, সরকার আমাদেরকে জানাবে, সরকারের সাথে আলাপ আলোচনা করে আমাদের স্থান ঠিক করবে। আপনি যদি ইতিমধ্যে দাবি তুলছে সেনাপ্রধানকে, সেনাপ্রধান অমুকের আত্মীয় কিংবা বিভিন্ন ধরনের খবর, এই সেনাপ্রধান তো এই সংকটে ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছে। কাজেই আমরা অযথা ভাড়াভাবে সবাইকে বিতর্কিত করে আরেকটা নৈরাজ্য, আরেকটা সংকট সৃষ্টি করা যাবে না। আপনাদেরকে বুঝতে হবে কোন বিষয় নিয়ে কখন কতটুকু কথা বলবে, এইটা আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি। কাজেই এই বিষয়গুলো হিসাব কিতাব করে আমাদের কথা বলতে হবে। শুধুমাত্র আবেগ থেকে বাস্তবতা বিবেচনা না করে শহীদ মিনারে শপথ নেন, টিএসসিতে শপথ নেন, অমুকের মায়ের কাছ থেকে শপথ নেওয়া দরকার ছিল, অমুকের বাবার কাছে শপথ নেওয়া, এই সমস্ত আবেগিক ইমোশন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। উইজডম দিয়ে
উইজডম দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হয়, কাজে ইমোশনাল উইজডম এক বিষয় না, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা যেই বিষয়টিতে আজকে ছিলাম, আমরা ওয়ান বাই ওয়ান বিভিন্ন স্টেক হোল্ডার আজকে পরিবহন মালিক শ্রমিকদের সাথে বসেছি, সাংবাদিকদের সাথে বসবো, গণমাধ্যম মালিকদের সাথে বসবো, ব্যবসায়ীদের সাথে বসবো। কারণ এই যে সাংবাদিকরা আজকে এই সরকার আমলে গত কয়েক বছরে নিউজ করতে গিয়ে চাকরি হারিয়েছেন, বঞ্চিত হয়েছেন, সাগর রুমির মতো হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কাজেই একজনের সাথে একজনের ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, ব্যবসায়িক দ্বন্দ্ব আছে, সেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন মানুষকে নাজেহাল করা হচ্ছে। এই পরিবহনের অফিস দখলের মতো পত্রিকা অফিস দখল করা হচ্ছে, ব্যবসায়িক অফিস দখল করা হচ্ছে, রাতারাতি মালিকানা পরিবর্তন করা হচ্ছে চাপ দিয়ে। এইগুলো তো আমরা সমর্থন করি। এরা কারা? এরা কোথা থেকে এসেছে? এরা এই গণঅভ্যুত্থানের ফলাফল নকশাকারী দুর্বৃত্ত। এদের বিরুদ্ধে আপনাদেরকে শক্ত অবস্থানে থাকতে হবে, কাউকে হেনস্থা হয়রানি করা যাবে না। এই বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, সহনশীল বাংলাদেশ। সেই বাংলাদেশে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েও একজন মানুষ নিরাপদ ভোট করবে। তবে আমরা মনে করি আওয়ামী লীগের মতো ফাসিস্ট শক্তি যারা গণহত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে, পার্শ্ববর্তী দেশে আপনার সহায়তা নিয়ে এইখানে মিলিটারি ইন্টারভেনশন করতে চেয়েছিল, এই ধরনের ফাসিস্ট শক্তি যদি আস্ফালের বাংলাদেশে থাকে তবে আমরা অনিরাপদ, বাংলাদেশ অনিরাপদ। আপনাদের হবে ৭৫-এর পরে যে পাল্টা ক্ষমতা দখল, যে অস্থির সময়, সেখান থেকে শিক্ষা নিয়ে এই সরকারকে আগাতে হবে। এই সরকার রাজনৈতিক ম্যান্ডেট ছাড়া শুধুমাত্র ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না। কারণ এই ছাত্র জনতা কার? আমি ছাত্র জনতার জন্য আমি একটা রাজনৈতিক দল, আমার একটা আইডেন্টিটি আছে। এইখানে যে ভাইরা বসে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের একটা আইডেন্টিটি আছে। ঠিক একইভাবে এই আন্দোলন সংগ্রামে রাজনৈতিক দলগুলোর কিন্তু কন্ট্রিবিউশন, ডেডিকেশন সেটা কিন্তু অসম্ভব রকমের ছিল। রাজনীতি দিয়ে কিন্তু আলটিমেটলি রাষ্ট্র চালায়, রাষ্ট্রের ভালো মন্দ ঠিক করে। কাজেই আমরা অভ্যন্তরীণ ভাবে আলোচনা করেছি, জানাচ্ছি আপনাদেরকে সাক্ষী রেখে আমরা বলতে চাই, এই সরকারের 21 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ দিয়ে কার্যত দেশের এই সংকটকালীন সময়, এই ভালনারেবল সিচুয়েশনে দেশ চালানো, দেশকে সঠিক পথে রাখা ডিফিকাল্ট। মিনিমাম সেখানে আরো 8-10 জনকে অন্তর্ভুক্ত করতে হবে এবং সেই 8-10 জন আমি মনে করি এই যে 21 জন যারা গিয়েছে তারা ম্যাক্সিমাম না, সবাই অরাজনৈতিক, তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। কিন্তু এইখানে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর কনসার্ন নিয়ে যোগ্য, দক্ষ, সব সাহসী যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যাবেন, পরবর্তীতে তারা রাজনীতি করবেন না, এই কমিটমেন্ট অন্তত আরো 8-10 জনকে এই সরকারের কাঠামোতে অন্তর্ভুক্ত করা দরকার। একজন উপদেষ্টা আগে তিনি মন্ত্রী ছিলেন না, এমপি ছিলেন না, কাজী হঠাৎ করে যদি তাকে 2টা, 3টা, 4টা মন্ত্রণালয় দেয়, এটা ছেলে খেলা না, এটা সামলানো যাবে না। সেটা আশা করি সরকারের উপদেষ্টা, সরকার বিবেচনা করবে। আমরা এই কথাগুলো বিভিন্ন মহলে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আজকের বিষয়ের আলোকে আমি একইভাবে বলবো, আজকে আমি দেখেছি গতকালকে রূপপুরে গাজী গোলাম দস্তগীর সাহেব তার একটা টায়ারের ফ্যাক্টরি সম্ভবত জ্বালিয়ে দিয়েছে। এই টায়ার ফ্যাক্টরির মালিক যদি গাজী হয়ে থাকে, এখানে হাজার হাজার মানুষ চাকরি করত, সেই মানুষেরা কিন্তু বিভিন্ন মতের ছিল। এই যে একটা ফ্যাক্টরিতে আগুন দেওয়ার ফলে এই যে মানুষগুলোর কর্মহীন হলো, এই যে দেশের অর্থনৈতিক ক্ষতি হলো, এই যে যারা আগুন দিয়েছে তারা এই ক্ষতি পুষিয়ে দিতে পারবে না। কাজেই কোন শিল্প কল কারখানায় ভাঙচুর চালানো যাবে না, অগ্নিসংযোগ চালানো যাবে না। গাজী যদি অপরাধ করে থাকে অবশ্যই তার অপরাধ সীমাহীন, তাদের বিরুদ্ধে আইনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে। আমি মনে করি এই যে খন্দকার এনায়েতুল্লাহ 1000 কোটি টাকার মালিক অন্তত, তাহলে তিনি এই টাকা শ্রমিকদের রক্ত চুষে নিয়েছে, তাকে গ্রেপ্তার করে তার এই সম্পদ বাজেয়াপ্ত করে শ্রমিকদের কল্যাণে ব্যয় করানো। একইভাবে বসুন্ধরা, এসআরএমের মতো মাফিয়া
লুটেরা অর্থ পাচারকারী ব্যবসায়ী গোষ্ঠী যারা অর্থ পাচার অপরাধ ভূন্যসূতায় জড়িত পার্টি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। কিন্তু এই সমস্ত মালিকদের কোন প্রতিষ্ঠানে হাত দেওয়া যাবে না, ভাঙচুর করা যাবে না। প্রয়োজনে আপনাদের যদি অভিযোগ থাকে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে সেখানে যাবেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, আপনাদেরকে অনুরোধ করছি। আর বিশেষ করে আজকে একটা কথা, আজকে আমি যাদের বক্তব্য শুনেছি বক্তব্য আমি সন্তুষ্ট না। আপনারা শুধু নগদ কিছু ইন্টারেস্টে কথা বলেছেন। এই যে পরিবহনের মালিকদের ধরেন শুল্ক সুবিধা কমানো হলে, বিআর দিয়ে হয়রানি বন্ধ করা হলে কিছু সুবিধা মিলে ভালো হয়। আপনাদেরকে আরো বড় ক্ষতি, এই যে একজন বাসের ড্রাইভার, টেম্পু চালক 10-15 বছর গাড়ি চালানোর পরে হাড্ডি ক্ষয় হয়ে যায়, মেরুদণ্ডের হাড্ডি ক্ষয় হয়ে যায়, মাথায় কোমরের সমস্যা হয়ে যায়। তারপরে এই যে কালো ধোঁয়া দূষিত পরিবেশে থাকার ফলে নানান ধরনের শ্বাসকষ্ট, শারীরিক জটিলতায় ভোগে, চিকিৎসা পান না শেষ বয়সে। তার যখন যৌবন ছিলেন, কর্মঠ ছিলেন, সেবা দিয়েছেন, বৃদ্ধ বয়সে সেবা পাচ্ছেন না, যারা যারা ঘুরছেন। এই শ্রমিকদের একটা নির্দিষ্ট সময় চাকরির পরে, কর্মের পরে তার স্বাস্থ্য, তার শেষ বয়সে বেঁচে থাকার জন্য দায়িত্ব রাষ্ট্রের দিতে হবে। আমরা মনে করি বিশেষ করে এই ক্ষেত্রে মালিক এবং শ্রমিকরা সমন্বিত ভাবে একটা কল্যাণ ফান্ড গঠন করতে পারে। কিন্তু এই এনায়েতুল্লাহরা যে গত 15 বছরে যেই চাঁদাবাদী দোকান তৈরি করেছে, এই দোকান দিয়ে সেইটা হবে না। এই দোকানে যারা যাবেন তারা চাঁদাবাজ হিসেবে চিহ্নিত হবেন। এই যে 249টা নাকি শ্রমিকদের নিবন্ধিত সংগঠন, আমি আপনাদেরকে সাক্ষী রেখে আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করতে চাই, এই যে করোনা কালে হাজার হাজার শ্রমিকরা না খেয়ে কান্না করছেন, আত্মনাথ কয়েকটা শ্রমিক সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছিল। এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই যে আমার ভাইরা আহত হয়েছেন, নিহত হয়েছেন, কয়েকটা শ্রমিক সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছেন। তবে এই সমস্ত ভুলফল নাম সর্বস্ব সমস্ত সংগঠনের নিবন্ধন বাতিল করে যারা বর্তমানে কার্যকর শ্রমিক বান্ধব কাজ করছেন, শ্রমিকদের পাশে তাদেরকে নিবন্ধন দিতে হবে, তাদেরকে নিয়ে কাজ করতে হবে। এবং বিশেষ করে আমি আমার সর্বশেষ বক্তব্য এইটাই বলে আমি শেষ করতে চাই। এখানে যাত্রী কল্যাণ সমিতি আমাদের ভাই আছে, মালিক সমিতির ভাইরা আছেন। দেখেন, শ্রমিকদের কথা আমরা বলছি, মালিকরা যদি না থাকে শ্রমিকদের কর্মসংস্থানের কি হবে? কাজেই মালিকদের স্বার্থ সুরক্ষার বিষয়টাও অবশ্যই শ্রমিকদেরকে দেখতে হবে। মালিক শ্রমিক মিলেমিশে কর্ম পরিচালনা করতে পারলে, পরিবহন পরিচালনা করতে পারলেই সবকিছু অর্জন সম্ভব। তবে আমাদের কথা পরিষ্কার, এতদিন মালিকরা আমরা জানি অমুক রাজনৈতিক দলের প্রোগ্রাম 10টা বার দিতে হবে দেশে, অমুক রাজনৈতিক দলের প্রোগ্রাম 5 লাখ টাকা অনুদান দিতে হচ্ছে দেশে। আজকে থেকে আপনারা 1 পয়সাও কোন সংগঠনের চাঁদা কিংবা অনুদান দিবেন না। এবং যেখানে যেখানে চাঁদা উঠত, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, আজকে থেকে কোন টেম্পোলা ভাই রক্ত পানি করা 5 টাকা ওই ধান্দাবাজদেরকে দিবেন না। কোন বাস থেকে 70 টাকা না 60 টাকা দিবেন না। আর যদি কোথাও চাঁদা যারা তুলছেন, হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে দোকান বন্ধ করে এলাকা ছাড়ুন, অন্যথায় হাত পা ভেঙে ঘরে পাঠানো পারবেন তো? আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না, কারণ পুলিশের গত 15 বছরে এত তারা দলবাজি করেছে, দুর্নীতি লুটপাটে জড়িয়েছে, এখন অনেকে চাকরি করতে ভয় পাচ্ছে, কর্মচারী আসতে ভয় পাচ্ছে। কাজে পুলিশের স্বাভাবিক হতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে। সেই ক্ষেত্রে আইনগতভাবে প্রতিকার পেতে একটু সময় লাগতে পারে। তারপরে আপনারা যা করবেন আমাকে জানাবেন, আমি সরাসরি আইজিপি সেনা প্রধানকে বলে তাদেরকে কানেক্ট করে আমরা এই চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেব।
আমি আপনাদেরকে এই মেসেজ দিচ্ছি, সেনা প্রধান, পুলিশ প্রধান পরিষ্কারভাবে বলেছে আপনারা ছাত্র জনতা যে পরিবর্তনের একটা ইতিবাচক বাংলাদেশ গঠন করার জন্য লড়াই করছেন, সেই লড়াই বাস্তবায়ন করার জন্য সেনাবাহিনী, পুলিশ বাহিনী, রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠান আপনাদের পাশে থাকবে। এইবার আপনাদেরকে সংগঠিতভাবে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। আগামীকাল থেকে এই যে দোকানগুলো গাবতলী, মহাখালী, সায়দাবাদ, আপনারা শ্রমিক মালিক নেতৃবৃন্দ আপনারা যাবেন, আপনারা দেখবেন ওইখানে কারা টোল নেয়, তারা চালান দেয়, ওদের তথ্য দিতে, ওদের বিরুদ্ধে আমরা পুলিশের মাধ্যমে আমরা পদক্ষেপ নেব। আজকে যারা উপস্থিত থেকেছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং মালিক শ্রমিকদেরকে একটা কথা বলতে চাই, আমরা এখানে কোনো ফায়দা নেওয়ার জন্য, সুবিধা নেওয়ার জন্য আমাদের এই সংগঠন কাজ করবে না। চাঁদাবাজ মুক্ত করার জন্য, দেশকে স্বাভাবিকভাবে গতিশীল করার জন্য, এই নৈরাজ্য বন্ধ করার জন্যই আমাদের এই মত বিনিময় সভা। আরেকটি মত বিনিময় সভার মাধ্যমে আমরা এই পরিস্থিতির পরবর্তী ফলক এবং অগ্রগতি নিয়ে আলোচনা করব। এই চাঁদাবাজির দোকান বন্ধ হয়েছে কিনা, চাঁদাবাজরা সাহায্য হয়েছে কিনা, আইনের আওতায় এসেছে কিনা। ধন্যবাদ।